This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা 5 কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে সবথেকে একটা বড় ব্রেকিং এর দিকে আমাদের নজর রাখতেই হবে। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। সেথির মোড়ে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের ঠিকানায় এবারে সিবিআই। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন। দীক্ষা, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি বিটি রোডের সুদীপ্ত রায়ের সেই বাড়ি এবং যেটা বাড়ির সঙ্গে নার্সিংহোম রয়েছে, সেই নার্সিংহোমের বাইরে আমরা যা কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক হবে সিবিআই আধিকারিকরা এখানে এসে পৌঁছে এসেছেন যে আর্থিক দুর্নীতি কারণে আরজিকরের যে মেডিকেল কলেজের যে আর্থিক দুর্নীতি মামলার অভিযোগ উঠেছিল, সেখানে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল। তিনি তখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন এবং সেখানে তার নাম জড়ায়। এমনকি এরকম অভিযোগও শোনা গিয়েছিল যে সরকারি কোষাগার ব্যবহার করে তিনি কলকাতা মেডিকেল কলেজের জন্য কেনা জিনিসপত্র নিজের এই নার্সিংহোমে বা তার যে ক্লিনিক, এই যে নার্সিংহোম দেখতে পাওয়া যাচ্ছে নিউ সরজু নার্সিংহোম, সেখানে তিনি জিনিসপত্র কিনতেন। এবং তারই জেরে আজকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই টিম, একটা বড় টিম সেখানে সিবিআই তদন্ত করছেন, যে এই ঘটনার যে তদন্ত করছেন আর্থিক দুর্নীতির, তার আইও, অ্যাসিস্ট্যান্ট আইও এবং ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা এখানে এসেছেন। যদিও সুদীপ্ত রায় এখন বাড়িতে নেই, তাকে খবর পাঠানো হয়েছে। তিনি এলে তারপরে অলরেডি কিন্তু ভেতরে অলরেডি সিবিআই যারা আধিকারিক তারা ঢুকে গিয়েছেন। এইটা রয়েছে তার বাড়ি এবং বাড়ির সামনের দিকটা হচ্ছে তার এই যে নার্সিংহোমটা রয়েছে, সেই নার্সিংহোমের সামনের দিকটা হচ্ছে নার্সিংহোম এবং এই পেছনের দিকটা হচ্ছে বাড়ি। অর্থাৎ এইখানেই আজকে সিবিআই আধিকারিকরা এসেছেন, আবার যে তদন্তের স্বার্থে এসেছেন। কারণ আরজিকর কেসের যে দুর্নীতি, সেখানে যে তরুণী চিকিৎসক এবং যে পড়ুয়া চিকিৎসকের খুন হয়েছিল, তখন ঘটনার ফলে আমরা পরপর দেখেছিলাম বিভিন্ন দুর্নীতি মামলায় অনেকের নাম জড়িয়ে আসছে এবং সেখানেই এই যে তৃণমূলের যে সুদীপ্ত রায়, তারও নাম জড়িয়েছিল এবং সেখানে তখন ওইটাই বলা হয়েছিল যে সরকারি কোষাগারে অর্থাৎ আরজিকর বা কলকাতা মেডিকেলের জন্য যে সমস্ত টাকা পয়সা আসছিল মেডিকেল কেনার জন্য, ওষুধের জিনিসপত্র বা জিনিসপত্র কেনার জন্য, সেই সমস্ত জিনিসপত্রের টাকা তিনি তার যে এখানে প্রাইভেট নার্সিংহোম রয়েছেন বা তার স্ত্রীর নামে যে ল্যাব রয়েছেন, সেখানে তিনি সেগুলো সেই টাকার মাধ্যমে কিনেছিলেন। ফলে সেই আর্থিক দুর্নীতিতে এবার আবার নতুন করে সিবিআই আজকে এখানে রেড করতে এসেছেন, কিন্তু এখনো সুদীপ্ত রায় বাড়িতে নেই। ফলে তারপরে সেই এখন কতক্ষণ পর্যন্ত সিবিআই আধিকারিকরা সেখানে তল্লাশি চালান বা তারা কি কি খুঁজে পান, সেটাই এখন দেখার বিষয়। একেবারে এখন এটাই দেখার বিষয় যে আর কি কি এখান থেকে বেরিয়ে আসে সেই বিষয়টা। ধন্যবাদ তোমাকে দীক্ষা। বন্দি মন্ত্রীদের অপসারণ বিল নিয়ে সংঘাতে তৃণমূল। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি দিচ্ছে না বাংলার শাসক দল। যৌথ সংসদীয় কমিটি প্রহসন ছাড়া কিছুই নয় মত তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বিলকে কালো বিল বলেছেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের ডাকা চা চক্রে যায়নি তৃণমূল। এই অবস্থায় দুর্নীতি নিয়ে গতকালই বাংলার মাটি থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। আর দুর্নীতি বিরোধী বিলে আপত্তি জানিয়ে সংঘাতে সেই সুর আরও চড়ালো তৃণমূল কংগ্রেস। দুর্নীতি ইস্যুতে গতকালই দমদমের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। কি বলেছিলেন শোনাই আপনাদের। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। इसलिए मैंने तय किया, अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले
तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। জেলবন্দি মন্ত্রী অপসারণ বিল নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝে গ্রেফতার কর্ণাটকের কংগ্রেস বিধায়ক। চিত্রদুর্গার বাড়িতে টাকার পাহাড়, দুদিন ধরে তল্লাশিতে 12 কোটি নগদ এবং সোনা উদ্ধার করেছে ইডি। অনলাইন গেমিং র্যাকেটের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান ইডির। গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বাই এবং গোয়া সহ দেশের 31 জায়গায় অভিযান চালায় ইডি। গ্যাংটক থেকে গ্রেফতার করা হয় চিত্রদুর্গের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে। গ্রেফতার তার ভাইও। ইডি সূত্রের খবর, দুটো অ্যাপের মাধ্যমে অনলাইন বেটিং এর বিপুল অর্থ নিজেদের বেনামি অ্যাকাউন্টে জমা করেছিলেন তারা। পরে দুবাইয়ের সংস্থার মাধ্যমে ওই টাকা বিদেশে পাচার করে দেওয়া হতো। 17টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করত বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে। গোয়া, গ্যাংটক, মুম্বাই সহ নানান রাজ্যে নামি দামি ক্যাসিনোর আড়ালে চলত গ্যামলিং। দুবাই থেকেই গোটা অপারেশন চালনা করত ধৃত কংগ্রেসের বিধায়কের ভাই। এবং গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রেখেছিলেন, তিনি ঠিক কি জানিয়েছিলেন সেই মুহূর্তে শোনায় আপনাদের। আপনাদেরকে শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন, সেই বক্তব্য শোনালাম এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক কি প্রতিক্রিয়া রয়েছে শোনাই আপনাদের। নরেন্দ্র মোদীজিকে বলবো, কিচ্ছু করতে হবে আপনাকে, সবাইকে জেলে ঢুকিয়ে দিন, খালি ইডি আর সিবিআই দুটো সংস্থাকে আপনি স্বাধীন করে দিন। ইডির কে মাথা হবে, সিবিআই কে মাথা হবে, সরকারের হস্তক্ষেপ বন্ধ করে আইন তৈরি করুন, স্বাধীন সংস্থা তারা ঠিক করবে এবং ইডি সিবিআই কখনো সরকারের অধীনে কাজ করবে না, তারা স্বাধীনভাবে কাজ করবে। তাহলে ভারতবর্ষের কোন ইডি, ভারতবর্ষের কোন সিবিআই বাপের ক্ষমতা আছে যে মোদী বা বিজেপি সরকারের কোনো মন্ত্রী কোনো অন্যায় করলে তাকে ধরে জেলে আটকিয়ে 30 দিন তাকে কাস্টডিতে রেখে তাকে বিচার করবে ক্ষমতা আছে কি? এটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, প্রসপেক্টিভ এফেক্ট, এটা কিন্তু প্রসপেক্টিভ সবসময় আইন হয়, তাদের মধ্যে লেখা থাকতে হয় যে এটা অমুক দিন থেকে লাগু হবে, তাহলে সেটা অমুক দিন থেকে লাগু হয় রেট্রোস্পেক্টিভ। সেইটা যদি বুকের পাটা থাকে সেটা করুক, সেটাই তো আমরা চাই। তাহলে দেখা যাবে কেন্দ্রে কে আছে, অন্য রাজ্যে কে আছে, কাকে ছাড়তে হবে। দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। গণধর্ষণের ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা আদালতে। 58 দিনের মাথায় চার্জশিট জমা পুলিশের। মনোজিৎ সহ 4 জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট। দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। গণধর্ষণের ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা আদালতে। 58 দিনের মাথায় চার্জশিট জমা পুলিশের। মনোজিৎ সহ মোট 4 জনের বিরুদ্ধে চার্জশিট এবারে পুলিশের। দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনা, সেই গণধর্ষণের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। গণধর্ষণের ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা আদালতে। 58 দিনের মাথায় চার্জশিট জমা দিল এবারে পুলিশ। মনোজিতের সহ ধৃত 4 জনের বিরুদ্ধে চার্জশিট পুলিশে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয় বিস্তারিত জানাও। তবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আজই আলিপুর আদালতে এই কসবার যে আইনের কলেজে অর্থাৎ ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে পুলিশের তরফ। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। তবে আরো একবার আপনাদেরকে জানাই যে দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় এবারে চার্জশিট জমা পুলিশের। পঞ্চশহরের পর এবারে বেলেঘাটা শহরে ফের খুন বৃদ্ধা। 24 ঘন্টার মধ্যে সফট টার্গেট আরো এক প্রবীণ নাগরিক। 65 বছরের বৃদ্ধ মাকে বাড়িতেই খুনের অভিযোগে গ্রেফতার এবারে ছেলে। আরো একবার জানাই, পঞ্চশহরের পর এবারে বেলেঘাটা শহরে ফের খুন বৃদ্ধা। 24 ঘন্টার মধ্যে সফট টার্গেট আরো এক প্রবীণ নাগরিক। 65 বছরের বৃদ্ধ মাকে বাড়িতেই খুনের অভিযোগে গ্রেফতার ছেলে। আরো একবার জানাই, পঞ্চশহরের পর এবারে বেলেঘাটা শহরে ফের খুন বৃদ্ধা। 24 ঘন্টার মধ্যে সফট টার্গেট আরো এক প্রবীণ নাগরিক। 65 বছরের বৃদ্ধ মাকে বাড়িতেই খুনের অভিযোগে গ্রেফতার এবারে ছেলে। আরো একবার জানাই আপনাদেরকে, পঞ্চশহরের পর বেলেঘাটা শহরে ফের খুন বৃদ্ধা।
24 ঘন্টার মধ্যেই সফট টার্গেট আরও এক প্রবীণ নাগরিক। 65 বছরের বৃদ্ধ মাকে বাড়িতেই খুনের অভিযোগে এবার গ্রেফতার ছেলে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, আজকে সকালবেলা বেলেঘাটা থানার পুলিশ খবর পায় এবং বেলেঘাটা থানার পুলিশ খবর পেয়ে এখানে আসে। তোমাকে সেই বাড়িটা দেখাবো। মূলত এইখানে আসার পরই পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে যে একজন মহিলা তিনি এখানে আনকনসাস অর্থাৎ একবারে রয়েছেন। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখেন এবং তারপর তার যে ছেলে সেই ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট হয় এবং যেটা জানা যায় যে ব্যক্তি যে মহিলা মূলত এখানে ছিলেন, যে 65 বছর বয়সী নন্দিতা বসু, তার মূলত এই যে বাড়ি, এই বাড়িটা তোমায় দেখাচ্ছি নন্দিতা বসু। সেই নন্দিতা বসু মূলত তার কোনো সংজ্ঞা ছিল না এবং হসপিটাল থেকে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করে, কিন্তু মৈনাক বসু তাকে মারধর করতে এমনটাই পুলিশ জানতে পারে এবং ইতিমধ্যে মৈনাক বসুকে গ্রেফতার করা হয়েছে। একেবারে ধন্যবাদ সুশোভন। পঞ্চশহরে অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা। খুনের অভিযোগে গ্রেফতার আয়া এবং তার সঙ্গী। লুটের জন্যই বৃদ্ধাকে খুন অনুমান পুলিশের। উদ্ধার বৃদ্ধার সোনার গয়না সহ লুট হওয়া সামগ্রী। আয়া আশালতা সর্দার এবং তার সঙ্গী জালাল মীরকে গ্রেফতার করেছে পুলিশ। একাকী দম্পতিকে টার্গেট করেই লুটের ছক জানিয়েছে পুলিশ। যখন বৃদ্ধাকে খুন করা হয় তখন দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল ধৃত জালাল মীর। পরিকল্পনা করে আগেভাগে বিদ্যুৎ এবং সিসি ক্যামেরা তার কেটে ভেতরে ঢোকে আয়া আশালতা সর্দার। নিউগড়িয়া আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় এই বাড়িতে আয়া হিসাবে সদ্য কাজে নিযুক্ত হওয়া আশালতা সর্দার এবং তার পুরুষ সঙ্গী মোহাম্মদ জালাল মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে লুট হওয়া বেশ কিছু গহনা এমনকি বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে, এমনটাও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই খুনের ঘটনা গোটাটাই কিন্তু লুঠের কারণে বা লুঠের পরিকল্পনা করেই ঘটানো হয়েছে। এই আশালতা সর্দার স্থানীয় একটি আয়া সেন্টার থেকে দিন কয়েক আগেই এই বাড়িতে আয়া হিসাবে কাজ শুরু করেন, কিন্তু 17 তারিখ তিনি প্রথম কাজে আসেন, তার পরবর্তীতে দিন তিনেক তিনি আর কাজে আসেননি। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শুক্রবার ভোরে এই বাড়ির পেছনে থাকা একটি দরজা দিয়ে আশালতা সর্দার বাড়ির ভেতরে প্রবেশ করেন, অর্থাৎ সামনে দিয়ে গেলে যদি কারোর নজরে পড়ে যান বা এই যে সিসি ক্যামেরা রয়েছে ক্যামেরাবন্দি হওয়ার বিষয় থেকে যাচ্ছে, সেই কারণে বাড়ির পেছন থেকে ভেতরে ঢুকে বৃদ্ধার হাত পা বেঁধে তাকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে এমনকি শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে, এমনকি তারপরেই লুটপাট চালানো হয়। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে এরা দুজনেই যুক্ত রয়েছেন নাকি এদেরকে আরও কেউ বা কারা কোনোভাবে সহযোগিতা করেছিলেন সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে নিউগড়িয়া আবাসনের যে বাড়িতে বৃদ্ধার খুনের ঘটনা ঘটে সেই বাড়ির সামনে ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে ডু নট ক্রস রিবন দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ বাড়ির ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে, কোনোভাবে যাতে তথ্য প্রমাণ লোপাট না হয় সেদিকেও কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আমার সাথে ওই মাসিমা থাকে, ওই মাসিমা ডেকে দিল। আমি বললাম কী হয়েছে এত সকালে? বলে এসো না মিনতি দি, ওই মাসিমা মেসমশা সাড়া পাচ্ছি না। আমি বলছি সাড়া পাচ্ছ না, আমি গিয়ে কি করব? তারপরে তবুও গেলাম, গিয়ে দেখছি যে অন্ধকারের মধ্যে সিঁড়ির তলায় মাসিমাকে অল্প অল্প দেখা যাচ্ছে যে চিত হয়ে শোয়ানো আছে, হাত বাঁধা ফাঁধা, তখন আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি গেটের ডেকে এনে, ওই দিদি তো খুব পুরান, উনি খুব কাঁদছিল, ওই সেক্রেটারি গেটের ডেকে আর তারপরে ওই সব জানাজানি। মেসমশাই খাটের তলায় ছিল, এতটা বের হয়েছিল। কি অবস্থায় এবারে ভিতরেরটা তো দেখতে পাচ্ছি না কি অবস্থা। না না, উনি কিছু বলতে পারছে না। উনি তখন বলছে যে কই আমি তো খাটের উপর শুয়ে আছি। হ্যাঁ, আমি বলি কি অবস্থা, তুমি তো খাটের নিচে শুয়ে আছো। তা তখনই বলছে কই রে আমার কাছে আয়, ওনার পরিবারের ডাক ছিল, কই রে আমার কাছে আয়, এই কথাই বল। বাড়ি থেকে বেরোতে পারতেন না? না। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে কিছু, ওখানে কিছু জুয়েলারি ছিল, সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওটা রিকভারি করা হয়েছে। তো এটা নিয়েও আমরা, যেহেতু আমাদের একটা বন্ধু অ্যাপ আছে যেখানে পাবলিক কিভাবে এই ডেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে যাতে আমরা প্রপারলি টাইমলি ভেরিফাই করতে পারি ক্রেডেনশিয়ালস, সেগুলো আলোচনা হয়েছে। আমরা 2-1 দিনেই ওই ডিটেলসটা
পাবলিকের মাধ্যমে আমরা দিয়ে দেবো, সো দ্যাট ওদের ডিটেলস আমাদের কাছে টাইমলি চলে আসে অ্যান্ড আমরা ভেরিফাই করতে পারি। প্রণামে যারা পুলিশ পার্সন যারা অ্যাসোসিয়েটেড আছেন ওদেরকে আমরা বলবো আরও একটু এটা স্ট্রেংথেন যদি করা যায়, আরও যোগাযোগ যদি বাড়ানো যায় অ্যান্ড এটাতে আরও বেশি লোককে যদি ইনক্লুড করা যায়। মুম্বাইয়ে কাজ করতে গিয়ে পুলিশি হেনস্থা, পরিবার নিয়ে মন্দিরে আশ্রয় রাজ্যের পরিযায়ী শ্রমিক সাইফুল শেখের। উদ্বেগে আতঙ্কে পথ পেরিয়ে পরিবার নিয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের কুলেরহাটির বাসিন্দা ওই যুবক। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বিস্তারিত জানাও। দেখো, এই পরিযায়ী শ্রমিকের নাম হচ্ছে সাইফুল এবং তোমাকে জানিয়ে রাখি বিষ্ণুপুরের কুলেরহাটির বাসিন্দা। দীর্ঘ 14 বছর ধরে কিন্তু মুম্বাইয়ের দাদরে একটি কারখানায় কাজ করতে এবং তার যেটা বক্তব্য এখানে ফেরবার পরে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সে বলেছে। তার বক্তব্য চেনা লোকগুলো কিন্তু তার বিরুদ্ধে চলে গেছিল, কারণ বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে কিন্তু সেখানে হেনস্থার শিকার হতে হয়। তার সঙ্গে কোনো রকম ভাবে কাজ করছিল না, তাকে কাজ দেওয়া হচ্ছিল না, তাকে মারধর করা হয়, পুলিশ এসে হেনস্থা করে, পুলিশের তরফ থেকে 50,000 টাকা চাওয়া হয় এবং সেই টাকা না দিলে তাকে মারধর করা হবে এমনই হুমকি দেওয়া হয়। অন্যান্য যেসব বাংলাভাষী সেখানে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যেসবের কর্মীরা রয়েছে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যেহেতু এই সাইফুলের পরিবার সেখানে রয়েছে সে কিন্তু কোনো রকমভাবে পালাতে পারছিল না। পরবর্তীকালে সেখান থেকে তার দাদর থেকে যেখানে সে কাজ করতো সেখান থেকে তার পরিবারকে নিয়ে সে কল্যাণে চলে আসে। সেখানে এক পরিচিতের বাড়িতে থাকতে গেলেও তাকে থাকতে দেওয়া হয়নি। পরবর্তীকালে প্ল্যাটফর্ম টিকিট কেটে কোনো রকমে একটি লোকাল ট্রেনে উঠে এসে চলে আসে এবং বিষ্ণুপুরে তার যে বাড়ি সেই বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে এবং তার যেটা বক্তব্য, এক ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ, এইরকম একটি নাম্বার পেয়ে স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডল অর্থাৎ বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে। তারাই এখান থেকে তাকে টাকা পাঠায় ফেরবার জন্য। আপাতত সে এখন বিষ্ণুপুরে এসছে, কিন্তু তার যেটা বক্তব্য শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যই কিন্তু এই হেনস্থার শিকার হতে হয়েছে। তাদের কিছু করার নেই। বিগত 14 বছর ধরে সে সেখানে কাজ করত, কিন্তু কিভাবে সেখানকার লোকেরা তাকে ভুল বুঝলো, অর্থাৎ সেখানকার লোকেরা তার যেটা বক্তব্য যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি মনে করছে, তার জন্যই তাদেরকে সেখান থেকে পালিয়ে আসতে হয়। তবে এরপরে সে আর ওখানে কাজে যাবে কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। একেবারে ধন্যবাদ সৌভিক। আমরা বাংলা কথা বলছি, আমরা বাঙালি, এই জন্য এটাই আমাদের সবথেকে বড়। কি করতো, ধরে মারধর করতো, আবার আমাদের মধ্যে 3-4 জনকে ধরেও নিয়ে গেছে থানাতে। ওরা থানার পুলিশরা সব থেকে বেশি পরেশান করতো, মানে বাইরে গেলে আমাদের কাছে মারধর করে টাকা পয়সা কেড়ে করে নিত। 3-4 দিন আমি কালিয়ানে একটা মন্দিরেতে ছিলাম, ওই সবজি মার্কেটের ভেতরে মন্দির ছিল, ওটা লুকিয়েছিল। হ্যাঁ, লুকিয়ে বলতে ওই মন্দিরের ভিতরেই ছিলাম। ওরা খুব ভালো লোক ছিল। ফিরলাম বলতে ওই তো আমি এই 1 টাকা অফিসে কল করেছিলাম, করতে ওনারা কি করলো, বললো আচ্ছা আমি দেখছি। তারপর দাদা একদিন ফোন করলো আমাদের মন্দিরে, এই দাদা ফোন করলো, কোনোভাবে ওই বিনা টিকিটে চলে এসেছি। একটা প্ল্যাটফর্ম টিকিট কেটেছিলাম 10 টাকা দিয়ে, সেটা ওই অবস্থায় চালু ডাব্বায় উঠে আমি পালিয়ে এসেছি। নির্দেশ দিয়েছেন যাতে তাদের উপযুক্ত মতন তাদেরকে কর্মসংস্থান করে দেওয়া বা তাদের রেশন কার্ড করে দেওয়া, খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী, এবং ঘরও এমনকি যদি না থাকে সেটাও তিনি করে দেবেন বলেছেন। এইভাবে আমরা পরিযায়ী শ্রমিকদের আমরা আশ্বস্ত করছি, যারা যেখানের মধ্যে যা অসুবিধার মধ্যে দিয়ে পড়ে আছে তারা আমাদের বাংলায় চলে আসুক। ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজ। 24 ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশের। অভিযোগ, বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয়। সেই ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ 2 ইন্টার্ন জড়িত বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনে চিকিৎসক পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের অভিযোগ, শাসক ঘনিষ্ঠ হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওই 2 ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করার দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। একটা জিনিস দাঁড়াচ্ছে, মালদা মেডিকেল কলেজ টিএমসিবি ইউনিটকে প্রমোট করতে প্রিন্সিপাল কেউ না। আপনি স্যার কি স্টেপ নেবেন বলেন? আপনি বলেন আমরা কেউ না। আপনি বলেন আমরা কেউ না। 4টা স্টুডেন্ট আপনি ইনকোয়ারি কমিটি দরকার নেই, আমরা চাই না। আপনি বলেন আমাদের কিছু স্টেপ নেবেন, আমাদের কিছু স্টেপ নেবেন। আপনি বললেন, হ্যাঁ বললেন, আমি শুনেছি বললেন, আপনি বলেন তবে লেভেল না কাটিয়ে দিচ্ছি, আপনি কি স্টেপ নেবেন? টাইমটা দেখিনি, প্রোটেস্ট করছি তবুও কোনো স্টেপ না নেওয়া,
এটা সিস্টেমের ফেলিয়ার। আর কলেজ প্রশাসন যে কতটা মেরুদণ্ডহীন সেটা আরেকটা বাস্তব একটা আপনি সিট তারা বেঁকে গেছে।